কি সব অসভ্য কথাবার্তা! একে আব্বুর কি করে পছন্দ হলো বুঝি না। এর জন্য আমার সাথে এত বড় বেইমানি করলো। রিজভি খাবার টেবিলে বসে আছে। ফারা মুখে হাসি রেখে প্লেট আর পানি নিয়ে আসলো। ফারার হাসি দেখে রিজভি ভ্রু কুঁচকায়। এই হাসির পিছনে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। রিজভি শুধু তাকেই দেখছে আর বোঝার চেষ্টা করছে এর মতলব কি। এই নিন, খেতে শুরু করুন। রিজভি এতক্ষণ ফারার দিকে তাকিয়েছিল, যার কারণে প্লেটের দিকে তাকায়নি। ফারার কথাই প্লেটের দিকে তাকালেই আবারও ভ্রু কুঁচকে আসে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, এসব কি? ফারা না জানার ভান করে বলে, কোথায় কি? রিজভি দাঁতে দাঁত পিষে একটু রেগে বলে, করলার তরকারি আর করলার ভাজি দিয়েছো কেন? তুমি জানো না আমি করলা পছন্দ করি না? ফারা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি বলেন? আমি তো শুনেছিলাম করলা আপনার অনেক পছন্দের, এজন্য তো আপনার কথা এবং ব্যবহার দুটো করলার মতোই তিতা। ভাবছিলাম এবার থেকে প্রতিদিন করলার তরকারি, করলা ভাজি, করলার জুস খাওয়াবো। পাচ্ছি। আই হেট করলা। আমার সামনে থেকে এই প্লেট সরাও। আর তুমি ইচ্ছে করে এসব করছো, তাই না? না না, আমি ইচ্ছা করে করিনি। আপনার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রান্না করেছি। এখানে আমি আপনার অপছন্দের করলা জানলে রান্না করতামই না। কথাগুলো বলে মুখ টিপে হাসলো। ফারার হাসি রিজভির চোখে এড়ালো না। এবার শিওর হলো সে ইচ্ছা করে এইসব করেছে। খাবো না, তুমি খাও প্রিয় করলা ভাজি। রিজভি খাবার টেবিল থেকে উঠতেই যায়, ফারা আটকে দেয় তাকে। আর একটি প্লেট এনে সামনে দেয়। এই নিন আপনার খাবার, খেয়ে উদ্ধার করুন, নয়তো আবার শাশুড়ির কাছে নালিশ করবেন আমি খেতে দিই না। আপনার আবার বিশ্বাস নাই বলতেও পারেন। রিজভি হাঁ হয়ে থাকলো। তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে পাজি মেয়ে। খাবার খাওয়ার সময় রিজভি ফোনে কিছু করছিল, তখনই ফারা ভাবুক হয়ে বলে ওঠে, আপনার করলা পছন্দ না? তাহলে আপনার কথা করলার মতো তিতা কেন? মিষ্টি পছন্দ করলে তো মুখ দিয়ে মিষ্টি কথা বাইর হওয়ার কথা। রিজভি ফোন থেকে নজর সরিয়ে ফারার দিকে তাকায়। আমার করলা এবং মিষ্টি কোনোটাই পছন্দ না। কেন, আপনার ডায়াবেটিস আছে নাকি? ফারার প্রশ্নে রিজভি অপ্রস্তুত হয়ে গেল। বেশি বকবক করে আমার মাথা না খেয়ে ভাত খাও। সবকিছু আপনার অপছন্দের হলে তাহলে পছন্দের কি? শান্ত পরিবেশ আমার পছন্দের। দয়া করিয়া চুপ থাকিয়া শান্ত পরিবেশ তৈরি করুন প্লিজ। ফারা মুখ বাঁকিয়ে চুপ করে খেতে শুরু করলো। নেহাতি আজকে একটু জব্দ করতে কথা বলছে, নয়তো তার মুখে ঠেকা পড়েনি তার জন্য শব্দ খরচ করবে। খাওয়া শেষে রিজভি ফোনে কথা বলতেছিল। ফারা রান্নাঘরে সব গুছিয়ে রেখেছে। সোফার ওপরে ফারার ফোন বাজছিল। রিজভি কান থেকে ফোন সরিয়ে ফারার ফোনের দিকে তাকালো। স্ক্রিনে বড় আপু নামটা জ্বলজ্বল করছে। রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পাচ্ছে না বোধহয়। রিজভি ফোন মিউট করে একটু জোরে বলে, এই মেয়ে, তোমার ফোন বাজছে। ফারা সবকিছু গোছানো শেষ, তাই রিজভির কথা শুনে তাড়াতাড়ি আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে ততক্ষণে কল কেটে গেছে। ফারা সরু দৃষ্টিতে তাকালো। এই মেয়ে, এটা আবার কেমন ডাক? বউ বলে ডাকতে কষ্ট হলে নাম ধরে ডাকবেন। আমার একটা সুন্দর নাম আছে, ফারা রহমান। ফারা রহমান শুনেছেন? রিজভি অবাক হয়ে চেয়ে আছে। ফারা এইভাবে তাকানোর মানে বুঝতে পারল না, তাই হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি? বউ ডাকতে বলছো কাকে? তুমি কি আমার বউ হিসাবে নিজেকে মেনে নিয়েছো নাকি? ফারার মুখ আচমকা ভোঁতা হয়ে গেল। এখন কি উত্তর দিব? আমি তো ভুলে বলে ফেলেছি। ফারা মুখে কঠিন ভাব নিয়ে উত্তর দেয়, মুখ ফসকে বলে ফেলেছি, ভুল করে আবার অনেক কিছু বলে ফেলি। এ নিয়ে এত অবাক হওয়ার কিছু নেই। ফারা ফোন নিয়ে উপরে চলে গেছে। রিজভি তার দিকে তাকিয়ে আছে। ফোনের উপাশে কেউ হ্যালো হ্যালো স্যার বলেই যাচ্ছে। রাত কেটে সকাল হলো। ফারা সকালেই উঠেছে, কিন্তু আজ তার মনটা বেশ ফুরফুরে লাগছে। ভার্সিটিতে যাওয়ার আনন্দেই হয়তো। টেবিলে নাস্তা সাজানো। রিজভি এখনো ওঠেনি, হয়তো আজ কাজ দেরিতে আছে। ফারা হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। স্নিগ্ধ সকালে এক কাপ গরম চায়ের আনন্দই আলাদা। চা প্রেমীদের কাছে তো আবার চা যে কোনো সময় ভালো লাগে। ফারার চা খাওয়া শেষ, হাতে কাপটা নিয়ে বাহিরে তাকিয়ে আছে। এখন 8টা বাজে, একটু পর খেয়ে ভার্সিটি যাবে। তখনই হঠাৎ পিছন থেকে রিজভির গম্ভীর কণ্ঠ, সময় মতো তৈরি থেকো, আমি ড্রপ দিয়ে দেব। ফারা চমকে ফিরে তাকালো। ড্রপ দিতে হবে কেন? আমি নিজে যেতে পারবো। রিজভির চোখ কুঁচকে বলল,
তুমি কি রাস্তা চেনো? ফারা একটু হোঁচট খেলো। সত্যি, সে তো এখনকার রাস্তা ভালো করে চেনে না। এসেছিল একবার, তবে সেই রকম ভাবে চেনে না। কিন্তু রিজভির ওপর নির্ভর করতেও ইচ্ছা করছে না, নিয়ে গিয়ে আবার পরে খোঁটা দিবে। গুগল ম্যাপে দেখে চলে যাব। রিজভি হাসলো, তাচ্ছিল্যের হাসি। তোমার মতো মানুষ তো গুগল ম্যাপে গুলিয়ে গিয়ে অন্য দেশে পৌঁছে যাবে। ফারা রেগে গেল। আপনি আমাকে এত বোকা ভাবেন নাকি? আর অন্য দেশে যাব কেন? ভাবতে হয় না, তুমি নিজেই বারবার প্রমাণ দাও। ফারা দাঁতে দাঁত চেপে বলল, আমি নিচে যাব, দরকার নেই আপনার। রিজভি কাঁধ ঝাঁকিয়ে বলল, যেমন খুশি যাও, শুধু আব্বু ফোন করলে বলবে আমি দিয়ে আসতে চেয়েছি, তুমি যাওনি। নয়তো আবার আমাকে দোষ দিও না। ফারা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিয়ে নাস্তা করতে চলে গেল। এই মানুষটার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বলা সম্ভব না। ফারার একটু ভয় লাগছে। অনেকদিন পর ভার্সিটিতে ফিরছে। সুস্মিতা, নয়না, শুভ, ওদের কাউকেই সে জানায়নি বিয়ের কথা। আজ দেখা হলে কি বলবে? ক্লাসরুমে ঢুকতেই নয়না চিৎকার করে উঠল, এই ফারহা, তুই কোথায় গেছিলি রে? ফোন বন্ধ কেন? কই হারাই গেছিলি? ফারা চুপ করে আছে। সুস্মিতা চোখ ছোট করে তাকিয়ে বলল, কিছু লুকাচ্ছিস তাই না? ফারা অপ্রস্তুত হয়ে হাসলো। আসলে একটা ঝামেলা ছিল। নয়না জিজ্ঞেস করলো, কি ঝামেলা? তুই কি কিডন্যাপ হয়ে গেছিলি? আরে না রে, আমি তো বললাম এর প্রেম হয়ে গেছে। ফারা এবার আরো অপ্রস্তুত হয়ে গেল। তোমরা কি বলছো? তেমন কিছু না, অন্য ব্যাপার। সুস্মিতা হেসে বলল। তাহলে কি বিয়ে হয়েছে? সুস্মিতা আর নয়না হাসছে, তবে ফারা চমকে উঠল। সুস্মিতার মজা করে বলা কথাটাই যে সঠিক। ফারার গলায় কথা আটকে আছে। কি বলবে ওদের? বিয়ের কথা বললেই তো সবাই চমকে যাবে। এই, মুখে কি যেন বলার আছে, কিন্তু বলছিস না কেন? বল। ফারা একটু ইতস্তত করে বলল, আমরা আসলেই বিয়ে করে ফেলেছি। সুস্মিতা, নয়না দুজনেই থ হয়ে গেল। কি তুই মজা করছিস? না, সত্যি। ফারার কথায় নয়না হতভম্ব হয়ে বলল। কার সঙ্গে? ফারা চুপ থেকে ওদের দিকে তাকিয়ে ধীরে বলল, ডক্টর রিজভি চৌধুরী। হোয়াট? হোয়াট? কোন কোন ডক্টর? রেজবি চৌধুরী? সুস্মিতা আর নয়নার বলা কথা এত জোরে হয়েছে, যার কারণে অনেকে ওদের দিকে তাকিয়ে আছে। ফারা ওদের চুপ করতে বলে অন্য পাশে নিয়ে গেল। ওদের দুজনের মুখের আদল অবর্ণীয়। ডক্টর রিজভি চৌধুরী কি ওই ডাক্তারই? ফারা মাথা দুলায়। সুস্মিতা অবাক হয়। নয়না মুখ ভার হয়ে সে অন্য কিছু ভাবে। সুস্মিতা বলে, তুই ওনার মতো একটা বদরাগী ঝগড়ুটে মানুষকে জেনে শুনে কেন বিয়ে করলি? মনে নেই সেদিনের কথা? হসপিটালে তন্ময়কে নিয়ে গিয়েছিলাম, কেমন তাকিয়ে দেখছিল না? ওর মাথা ফেটে রক্ত বাহির হচ্ছিল, আর ওই ডাক্তার বলছিল তন্ময় নাকি গুন্ডামি করে মাথা ফাটিয়েছে। এসব বলে চিকিৎসা করতে দিতে চাইছিল না। তোর সাথে কেমন খারাপ ব্যবহার করলো। শুভ তো রেগে গিয়েছিল। তারপর আর একদিন রাস্তায় যখন এক লোক অ্যাক্সিডেন্ট করছিল, আমরা সকলে গাড়ির জন্য হাত নাড়াচ্ছিলাম, কিন্তু কোনো গাড়ি ছিল না। একটা গাড়ি আসছিল, ওইটা ওই রেজবি চৌধুরীর ছিল, কিন্তু উনি ফিরেও দেখেননি। ওনার মধ্যে বিবেক বোধ নেই, সে আবার ডাক্তার হয় কেমনে? সুস্মিতা একটানে সব কথা বলে থামল। নয়না চুপ করে আছে, মনে মনে কিছু ভাবছে। ফারা হেসে বলল, ডক্টর রিজভি চৌধুরী। নিয়তি বেঁধে দিয়েছে এই সম্পর্কে, কিছু করার নেই। বড় আব্বুর মুখ চেয়ে করেছি। বাবা মা হীনেই পৃথিবী বড় নিষ্ঠুর। যদিও ওনারা আমায় কখনো কষ্ট দেননি, তবু বাবা মায়ের অভাব কাউকে দিয়ে পূরণ হয় না। সেটা মাঝে মধ্যে বুঝতে পারি যখন নিজেকে খুব একা লাগে। যাক, সেসব কথা বাদ দিয়ে যা হওয়ার হবে। ক্লাসে যাই, আর 10 মিনিট বাকি কিন্তু। শুভ কই? শুভ আসেনি? আরে শুভ তো তোর খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ফোনে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। সেদিন ময়মনসিংহ যাবে বলে ঠিক করছিল, আমাদের কথায় আর গেল না। ভার্সিটির গেট পেরিয়ে এক যুবক আসছে। মাথা নিচু করে হেঁটে আসছে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতেই একটু দূরে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাসি মুখে দৌড়ে গেল সেখানে। কিরে ফারহা, তোর কোনো খোঁজ খবর নেই, ফোনেও পাই না। কি হয়েছিল তোর? আমি তো চিন্তাই শেষ, ভাবলাম কিছু হয়েছে কিনা। শুভর চোখে মুখে জানার আকাঙ্ক্ষা। নয়না তখন চুপ করে আছে। সুস্মিতা ফারার কাঁধে ধাক্কা দিয়ে হেসে বলল,
ফারহার খোঁজ পাবি কি করে? সে তো আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সুস্মিতার কথাটা শোনা মাত্র শুভর মুখের হাসিটা মেঘের মতো কালো হয়ে গেল। কথাটা যেন তার কানে বাজছে। একবার ভাবছে হয়তো ভুল শুনেছে, কি বললি? আরে ফারহার তো বিয়ে হয়েছে। বলে সুস্মিতা সব খুলে বলতে লাগলো। ফারা চুপ করে আছে। শুভ যেন অবিশ্বাস্য কিছু শুনেছে। সে সুস্মিতার দিকে চেয়ে তার কথা শুনছে। নয়না শুভর দিকে তাকিয়ে আছে। ও এই ভয়টাই পেয়েছিল। অন্য কেউ না বুঝলেও নয়না ঠিকই বুঝতে পেরেছিল শুভ মনে মনে ফারাকে পছন্দ করে। এজন্য ফারার প্রতি তার যত্ন একটু বেশি করে। সুস্মিতার কথা শেষ, শুভর গলা ধরে এলো। পা যেন অবশ হয়ে আসছে। ফারা ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। ওই যে স্যার ক্লাসে যাচ্ছে, চল। ওরা তিনজনে ক্লাসে যাওয়ার জন্য আগত হলো। শুভ দাঁড়িয়ে আছে। ফারা ডাকলো, কি রে, যাবি না? শুভ কোনো মতে ধরা গলায় বলল, আমার একটা কাজ আছে, পরে আসছি। কথাটুকু বলে ওপাশ ফিরল। চোখে তার পানি টলটল করছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কেউ যেন না দেখে, সেজন্য ধীর পায়ে হেঁটে ভার্সিটির এক নিরিবিলি জায়গায় গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। শুভ মাথা নিচু করে রইল। অনেকক্ষণ চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। চোখগুলো একটু লাল হয়ে গেছে। মাথা নিচু থেকে উঁচু করে পকেট থেকে ফোনটা বাহির করে স্ক্রিনে তাকিয়ে চোখে পানি নিয়ে ব্যর্থ প্রেমিকের মতো বিলাপ করছে। ভাগ্য বোধহয় একেই বলে, যারে ভালোবাসলাম সে জানলো না তার আগে অন্য কারোর হয়ে গেল। কেন এমন হলো? আমি তো তারে মনে মনে শত শতবার চেয়েও পেলাম না, অথচ সে ব্যক্তি না চেয়ে অবগত করে পেল। সে ভালো না বেশেও পেল, আর আমি এত ভালোবেসেও পেলাম না। এ কেমন নিয়তি! ভালোবাসলাম সুখ পাওয়ার আশায়, কিন্তু কপালে জুটল দুঃখ, না পাওয়ার বেদনা। একেই বোধ হয় পোড়া কপাল বলে। শুভ নিজের ভাগ্য নিয়ে বিদ্রূপ করে হেসে উঠল। বসা থেকে উঠে পা বাড়ালো কোন এক গন্তব্যের পথে। সময় বয়ে চলেছে তার নিজস্ব গতিতে। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। কারো জীবনে আসছে সুখ, আবার কারো জীবনে আছড়ে পড়ছে অনাবিল দুঃখ। সেদিনের পর কেটে গেছে 5 দিন। শুভ সেদিনের পর আর ভার্সিটি আসেনি। ফারা সুস্মিতাকে অনেকবার কল দিয়েছে, কিন্তু কল ঢুকে না। শুভর না আসার কারণ ওরা দুজনেও না বুঝলেও নয়না ঠিকই বুঝলো। ফারা অন্য কারো হয়ে গেছে, এটা শুভ মানতে পারেনি। এই জন্য তার সামনে আসছে না। সামনে আসলে ফারাকে দেখলে কষ্ট বাড়বে। মনে পড়বে যাকে ভালোবাসে সে এখন অন্যের স্ত্রী। নয়না শুধু চুপ থেকে ওদের কথা শুনে, কিছু বলে না। ফারা প্রথম দিন একা গেলেও তারপর থেকে রিজভির সাথে ভার্সিটি যায়। মাঝে একদিন যায়নি। 2 দিন ধরে ভার্সিটি যাওয়া আসা করছে। রিজভিও কোনো কথা ছাড়াই ড্রপ দিয়ে আসছে। তবে রিজভির মুখে সে একই গম্ভীর ভাব, কোনো কথা নেই। ফারার মনে হয় এই মানুষটার মুখে কোনো রসকস নেই, কোনো মিষ্টি কথা বেরোয় না। গাড়িতে চুপচাপ থাকে, দুটো কথা বলে না। মনে হয় গাড়িতে সে একা, আর কেউ নেই। নিজে তো কথা বলে না, আবার আমি কিছু বলতে গেলেও বলবে বেয়াদব মেয়ে। রিজভি ফারাকে ভার্সিটি নামিয়ে দিয়ে চলে গেছে নিজের জায়গায়। ফারা ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। নয়না আর সুস্মিতা পাশেই বসে আড্ডা দিচ্ছে। তখনই তন্ময়ও এলো, কিন্তু শুভ আজও আসেনি। শুভ না আসার কারণটা ফারা বুঝতে পারছে না। তন্ময় খোঁজ করছে, ও নাকি বাসায়ও নেই। নয়না বুঝতে পারলেও বলছে না। এই ফারহা, তুই কিভাবে মেনে নিলি ওই রিজভী চৌধুরীকে? তন্ময় হঠাৎ প্রশ্ন করলো, একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বড় আপুর কথা ফেলতে পারিনি, তার আশা আর ইচ্ছাকে অপমান করতে পারিনি। তন্ময় ফের প্রশ্ন করলো। কিন্তু তুই কি খুশি? তোর মুখে তো আগে সেই উচ্ছ্বাস নেই। ফারা হাসলো। সবসময় তো জীবন নিজের ইচ্ছায় চলে না তন্ময়, মেনে নিতে শিখতে হয়। ঠিক তখনই বাইরের গেট দিয়ে শুভকে আসতে দেখা গেল। শুভর মুখে সেই আগের উচ্ছ্বাস নেই, মলিন আর ক্লান্ত দেখাচ্ছে তাকে। 4 জনের চোখ পড়তেই শুভ একটু দাঁড়িয়ে গেল। দূর থেকে নিজেকে সান্ত্বনা দিল। সকলের কাছে দুর্বল হওয়া যাবে না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। দূরে থাকতে চাইছিলাম, কিন্তু এ বেহায়া মন দূরত্ব মানতেই চায় না। হোক না সে অন্যর, চোখ ভরে দেখতে তো বারণ নেই। সে না হয় অন্যর পাশে হাসুক, আমি না হয় সে হাসি দূর থেকে দেখে তৃপ্তি মেটাবো। আমি ভালোবাসতে চেয়েও পারলাম না।
তাকে অন্য কেউ ভালোবাসুক, ভালো রাখুক, এই দেখেও শান্তি পাবো। এতে যদি আমার এক বুক হাহা করা যন্ত্রণা হয়, তবুও হোক আমার যন্ত্রণা লুকিয়ে সে ভালো থাক। শুভ ধীরে ধীরে এগিয়ে আসছে। ফারা ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি তাদের দুজনের দিকেই। একজনের দৃষ্টিতে তার প্রিয়তমাকে দেখার আকুলতা, অন্যজনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। কি রে শুভ, দুদিন ধরে কথাই ছিলি? সুস্মিতা প্রশ্ন করল। শুভ হেসে বলল। আরে একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল কিছু। নয়না চিন্তিত চোখে বলল। তুই ঠিক আছিস তো? ঠিক আছে। শুভ মুচকি হাসল, কিন্তু সেই হাসিতে বিষাদের ছাপ স্পষ্ট। ফারা খেয়াল করলো শুভ আগের মতো চোখে চোখ রেখে কথা বলছে না। একটা অপরাধবোধ যেন তার মনের মধ্যে জেঁকে বসেছে। শুভর এই পরিবর্তনটা ফারারও মনকে ভারী করে তুলল, কিন্তু কারণ কি তা বুঝতে পারল না। পারবে বা কি করে? সে তো সেরকম কিছু ভাবনাই আনেনি। ক্লাসে শুভ অন্যমনস্ক হয়ে জানলার দিকে তাকিয়ে আছে। তন্ময় খেয়াল করেছে ওর কিছু তো হয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তন্ময় শুভর পাশে আরেকটু সরে এসে বসল। শুভর কাঁধে হাত রেখে বলল। কিরে, ক্লাসে মনোযোগ নেই, কি ভাবছিস? তোর কি হয়েছে বলতো? আমরা সবাই চিন্তায় আছি। কোনো সমস্যা হলে ওদের না হোক, অন্তত আমায় বল। শুভ ম্লান হেসে বলল। কিছু না রে, জীবন তো মাঝে মাঝে এমন সময় আসে যখন নিজের সাথে লড়াই করতে হয়। তন্ময় কপাল কুঁচকে বলল। তোর কথা আজকাল বুঝতেই পারি না, এত গম্ভীর ভাব কেন তোর মধ্যে? শুভ কিছু না বলে শুধু মুচকি হেসে জানলার বাইরে তাকালো। তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে, অথচ সে তার নয়। এই ভাবনাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফারা শুভর দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। শুভর চোখে যেন গভীর কোনো বেদনা লুকিয়ে। সুস্মিতা ফারার পাশে এসে ফিসফিস করে বলল। শুভর এমন পরিবর্তনটা তুই খেয়াল করেছিস? আগে তো এমন ছিল না। ফারা চিন্তিত মুখে বলল। মনে হচ্ছে যেন সে কিছু আড়াল করার চেষ্টা করছে। ক্লাস শেষ করে শুভ একা দাঁড়িয়েছিল। শুভ একটু আগে বেরিয়ে এসেছে, ফারারা পরেই আসছে। তোর কি মন খারাপ? ফারা আচমকা শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। শুভ মুখে কিছুটা হাসি রেখা টেনে বলল। না তো, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ফারা কৃত্রিম হাসি দিয়ে বলল। একদম ঠিক। ঠিক তখনই একজন লোক এসে বলল। এখানে ফারাহকে। নিজের নাম শুনে ফারা পিছনে ঘুরল। একটি ছেলে দাঁড়িয়ে আছে, চেনা তো মনে হচ্ছে না। জি আমি ফারা, কেন কি হয়েছে? ম্যাম, আপনাকে আপনার হাজবেন্ড ডাকছে। ফারা অবাক হলো। উনি তো হসপিটালে থাকার কথা, কখনো তো নিতে আসেননি, আর আসবেন বলেও নি। আবু তাড়াতাড়ি যেতে বলো, আপনি যান। ছেলেটি চলে গেল। ফারা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শুভর ঘাড়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল। তোর কি হয়েছে জানি না, তবে যাই হোক কখনো ভেঙে পড়বি না। জীবনে অনেক খারাপ সময় আসে, তা আমাদের জন্য কিছু ভালোও নিয়ে আসে। হয়তো সাময়িক মনে হয় এটা ঠিক নয়, কিন্তু মনে রাখবি খারাপ সময়ের পর ভালো সময় আসে। শুভ চুপ করে শুনল, ওর দৃষ্টি ফারার দিকেই। এই সান্ত্বনা বাণী অন্য কোনো ব্যাপারে হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এবেলা ভালো লাগলো না। খারাপ সময়ের পর ভালো সময় আসবে ঠিকই, কিন্তু সে তো আর আসবে না। এমন ভালো সময় আমি চাইনি যে ভালো সময় তোকে পাবো না। কথাগুলো শুভ মুখ ফুটে বলতে পারলো না, কথাগুলো রয়ে গেল অন্তরে। ফারা ততক্ষণে গেটের দিকে ছুটছে। দূর থেকে রিজভি ফারা আর শুভকে দেখলো। ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছে। মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়লো, হ্যাঁ ছেলেটাকে ফারার সাথে হসপিটালে দেখেছে, যেদিন ফারার সাথে বিবাদ লেগেছিল। এই ছেলেটা ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। মনে হচ্ছিল ফারাকে কিছু বললে ওর গায়ে লাগছিল। তবে ফারার সাথে তার সম্পর্ক কি? প্রেমিক হয়তো। এই প্রশ্ন নিজের মনে আসতে সে অবাক হলো। যদি প্রেমিক হয়ও তাতে আমার কি? আমি তো তাকে ডিভোর্স দেবো বলেছি। তাহলে না, আর কিছু ভাবার আগেই ফারা আসলো। সূর্য আজকাল পশ্চিম দিকে ওঠে, এত ভালো কবে থেকে হলেন? হেস মারা কথা না বললে পেটের ভাত হজম হয় না। ভাত হজম হয়, কিন্তু আপনার করা আলগা পিরিত হজম হয় না। শুধুমাত্র শ্বশুরের ভয়ে এসব আলগা পিরিত করছেন। তোমাকে এত কিছু জানতে হবে না, বাসায় চলো তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? কিসের কাজ? ফারার পরপর প্রশ্নে রিজভি বিরক্ত হলো। বিরক্তি চাহিনি নিয়ে বলল।
এত প্রশ্ন করো কেন? গাড়িতে ওঠো, তারপর বলছি। ফারা মুখ বাঁকালো। ভাব। ফারার মুখ বাঁকানোয় রিজভি চোখ পড়ল। নিত্যবারের মতোই বলল। বেয়াদব। শুভ এতক্ষণে গেটের সামনে আড়ালে দাঁড়িয়ে ছিল। কথা শুনতে না পেলেও শুধু দেখলো মানুষটাকে, যে তার ভালোবাসা ছিনিয়ে নিল। রিজভি আর ফারা গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শুভ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। মনে মনে ভাবলো, হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু তবুও আমি তাকে ভালোবাসবো। হয়তো দূর থেকে ভালোবাসবো চিরকাল। নয়না পিছন থেকে শুভর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, কখনো কখনো ত্যাগ করাও ভালোবাসা। তুই নিজেকে কষ্ট দিচ্ছিস শুভ। শুভ নিঃশব্দে নয়নার কথা শুনে আবার মুচকি হাসলো। মনে মনে ভাবলো, তাকে সুখী দেখতে চাই, তাই এই দূরত্ব মেনে নিচ্ছি। হয়তো একদিন ফারহা সত্যি সুখী হবে, আর আমি তখন দূরে দাঁড়িয়ে তার হাসি দেখব। গাড়িতে বসে ফারা চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। রিজভি গাড়ি চালাচ্ছে, মুখে সেই একই গম্ভীর ভাব। অনেকক্ষণ চুপ থাকার পর ফারা আর থাকতে পারল না, প্রশ্ন করে বসল, আপনি হঠাৎ আজ নিয়ে দিলেন কেন? রিজভি এক চোখ তুলে তাকালো। তোমাকে নিতে আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? ফারা বিরক্ত হয়ে বলল, এভাবে হঠাৎ এলে তো মনে প্রশ্ন জাগবেই। রিজভি ফারার দিকে তাকিয়ে বলল, বাড়িতে মেহমান এসেছে। বিয়ের সময় ছোট মামা মামি যেতে পারেনি, দেশের বাইরে ছিল, তাই আজকে তোমাকে দেখতে আসছে। ফারা কিছুটা বিব্রত বোধ করলো। ও ঠিক আছে। রিজভি চুপ করে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তার মুখের ওপর চুল উড়ে আসে। রিজভি বিরক্ত নিয়ে ফারাকে কিছু বলবে, তার দিকে তাকাতেই থমকে যায়। ফারা আনমনে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গায়ে গোলাপি রঙের থ্রি পিস পরা, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া, চুলগুলো ছেড়ে দেওয়ায় বিধায় চুল উঠছে। সবকিছু মিলিয়ে হঠাৎ রিজভির মনে অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন স্নিগ্ধ পরি। রিজভি অপলক তাকিয়ে আছে। গাড়ি স্লো হতে হতে গেছে। গাড়ি থামতেই ফারা মাথা তুলে এদিকে তাকায়। রিজভি তার দিকে তাকিয়ে আছে দেখে একটু ভড়কে যায়, সাথে অবাক হয়। ফারা হাতের আঙুলে তুড়ি বাজাতেই রিজভি চোখ সরিয়ে নেয়। কি করছিলাম আমি? ওই মেয়ের দিকে এরকমভাবে তাকিয়েছিলাম? এসব বলে সে নিজেকেই শাসায়। এমনভাবে তাকিয়েছিলেন কেন? খুব তো ভাবলেন, মনে হয় মেয়েদের থেকে অ্যালার্জি আছে। ফারার গা চালানো কথায় রিজভি কিছু মনে হতে তেতে উঠল। দাঁত কিরমির করে বলল, আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকি না, মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে। আর কি বললে? অ্যালার্জি আছে কি না, তাই তো? হ্যাঁ, অ্যালার্জি আছে তোমাতে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম না, আমি জানলা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম, ওই দিকে একটা। হ্যাঁ সেই তো, সারাদিন মেয়েদের সাথে হসপিটালে থাকেন, তারা অ্যালার্জি কাটানোর ওষুধ আর আমি অ্যালার্জির কারণ, তাই না? আহা কি সুন্দর কম্বিনেশন, আমি অসুখ আর তারা ওষুধ। চুপ করবে নাকি গাড়ি থেকে ফেলে দিব? ফাড়া রেগে তাকালো। আমায় ফেলে দিলে আপনার 14 গোষ্ঠী চলে যাবে। আমার 14 গোষ্ঠী তো বেঁচে নেই, কবর থেকে তুলে জেলে দিও। আর তাছাড়া তুমি কি তাদের চিনো? আমি তো নিজেই চিনি না। ফাড়াও ভাবলো, তাই তো, মনে হচ্ছে বলা একটু বেশি হয়ে গেছে। চিনি না তো কি হয়েছে, চিনে নিব। 14 গোষ্ঠী না হোক, 4 গোষ্ঠীকে জেলে পাঠাবো। ঠিক আছে, পাঠাইও। এখন তাহলে ফেলে দেই? রিজভি গাড়ি ধীর গতিতে এনে গাড়ির দরজা খুলে। ফাড়া ভয় পেয়ে যায়, সত্যি ফেলে দিবে নাকি? চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে আমি তো শেষ। ফাড়া তড়িঘড়ি করে রিজভির হাত ধরলো, আরেক হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ না, আমি এখন মরতে চাই না। আমার এখনো সংসার করা বাকি, জামাইকে নিজের কথায় ওঠানো বসানো বাকি, জামাইয়ের পকেট থেকে টাকা সরানোর স্বপ্ন পূরণ করা বাকি। রিজভি হাঁ হয়ে গেছে, তার দৃষ্টি ফাড়ার দিকে। ম্যাচিওর মেয়েটা এমন বোকা কথাও বলতে জানে, হয়তো এসব ভেবে তাই বলছে। রিজভির হাসি পেল, কিন্তু সে হাসলো না। চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকালো, যেখানে ফাড়া ওর হাত ধরে আছে। রিজভির দৃষ্টি অনুসরণ করতেই ফাড়া হাত ছেড়ে দিল, নিজের জায়গায় ঠিক হয়ে বসলো। রিজভি গাড়ির স্পিড বাড়ালো। গাড়ি থামলো ওদের বাসার সামনে। ফাড়া নেমে ভেতরে ঢুকলো। রিজভিও তার পিছন পেছন আসলো। ড্রয়িং রুমে প্রবেশ করতেই একজন মাঝবয়সী মহিলা ফাড়াকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বললেন, এই তো সেই মেয়ে, রিজভির বউ। ফাড়া উনাদেরকে সালাম দিলেন, হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রিজভির মামা হেসে বললেন, হ্যাঁ ফারাহ, আমাদের বড় আদরের পুত্রবধূ। মহিলা ফাড়াকে জড়িয়ে ধরে বললেন, খুব মিষ্টি মেয়ে তো। শুনেছি রেনুর পছন্দ না,
কিন্তু বৌমা তো মাশাল্লাহ, অপছন্দ হওয়ার কারণ দেখি না। ফারা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। ভাইয়া, এতদিন পর দেখা, আমাকে চিনতে পারছো? রিজভি তাকিয়ে দেখলো মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ও তানহা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তানহা মিষ্টি মেয়েটি হেসে বলল, তুমি একদম বদলাওনি, সেই একই রকম গম্ভীর, আর কিছু বুঝো না। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে। রিজভির মুখে এমন মিষ্টি কথা আর হাসি সে আগে কখনো দেখেনি। তানহার সাথে কথা বলার সময় রিজভির চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। রিজভির বাবা হেসে বললেন, তাহনা তো ছোটবেলা থেকেই রাজবীর খুব আদরের, একসাথে বড় হয়েছে। ফারার মনে একটু অস্বস্তি হলো। তানহাকে রিজভি কেন ওর সাথে এত হাসি মুখে কথা বলছে? আমি কিছু জিজ্ঞেস করলেই তো মুখ ভার হয়ে যায়। এমন ভাবনায় ফারা নিজেই অবাক হলো। হিংসে হচ্ছে আমার সিরিয়াসলি। ওনারা রাতে খেয়ে চলে যাবেন, তাই ফারা রান্না বসায়। কাজের খালা আজ আসেনি, তাই একা রান্না করতে হচ্ছিল। তখনই মামি শাশুড়ি আসেন। উনি রান্নায় হেল্প করেন। বেশ ভালো মানুষ তিনি, যতটুকু বুঝলাম। রাতের খাবারের সময় তানহা রিজভির পাশেই বসেছিল। ফারা একটু দূরে বসেছিল। রিজভির মামা বললেন, ফারাহ, মা, তুই তানহার পাশে বসো। আগে স্বভাব তো বদলাই না, তুমি কিছু মনে করিও না। ফারা একটু সংকোচ নিয়ে বসলো। তানহা হেসে বলল, ভাবি, আপনি এত সুন্দর কেন? ভাইয়ার সাথে খুব মানায়। ফারা হেসে বলল, না তেমন কিছু না। রিজভির মামা মামি তানহা ওরা চলে গেছেন। ফারা তাদের বিদায় দিয়ে নিজের রুমে যায়, কিন্তু রুমে ভালো লাগছিল না। শুভর কথা মনে পড়ল। হঠাৎ ওর কি হলো? ফারা এই রাতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদ পুরো অন্ধকার, কিন্তু আকাশে চাঁদ উঠেছে। ফারা একবার চাঁদের দিকে তাকালো, তারপর ফোন বাহির করে শুভর নাম্বারে কল দিল। প্রথমবার রিং হতে কল ধরলো। মনে হলো তারই কলের অপেক্ষায় ছিল। হ্যালো, বলো। তোর কি হয়েছে আমায় বলতো। কিছু না রে, এমনি ভালো লাগে না তাই। কাউকে ভালোবাসিস? ফারার প্রশ্নে শুভ চমকে উঠল। ফারা আবার বুঝতে পারলো না তো। বুঝতে পেয়ে যদি দূরে যায়, তখন চোখের দেখাটাও দেখতে পাবে না। কি হলো বল? শুভ ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, দূর থেকে বাসি, তাকে চাওয়ার অধিকার নেই এমন না, তাকে চাওয়াও এখন অপরাধ। ফারা জানতে চাইল, কে সে? গুণ অনুরোধ করি সেটা জানতে চাস না প্লিজ। আমি তার নাম বলতে চাই না, শুধু দূর থেকে ভালোবাসবো। ওই ঢেউ একটা গান আছে না, দূর হতে তারে আমি সাধিব, গোপনে বিরডরে বাঁধিব, ঠিক এমন ভাবে তাকে দূর হতে দেখিব, চোখের তৃষ্ণা মেটাবো। ফারা আর কিছু জানতে চাইল না। কল কেটে গেল। ফারা কিছু ভাবছে। ওদিকে শুভ ফোনের স্ক্রিনে ফারার ছবি দেখছে আর হাসছে। সে হাসিতে না পাওয়ার যন্ত্রণা, ভালোবাসা হারানোর বেদনা। ফারা আকাশের দিকে তাকিয়ে নিজের কথা ভাবছিল। জীবন কোথা থেকে কোথায় আসলো? জীবনের হিসাব নিকাশ মেলানো কঠিন। বাবা মার কথা বেশ মনে পড়ছে। মা থাকলে মন খারাপে তার কোলে মাথা রাখতাম, ফোন করে কথা বলতে পারতাম। মায়ের আঁচলে যে ঘ্রাণ, সে সুবাস পায়নি কত বছর। হাজার হাজার টাকার পারফিউমও ফেল হয়ে যাবে বাবা মায়ের ঘ্রাণের কাছে। মায়েদের শরীরে আলাদাই একটা স্নেহ, ভালোবাসাপূর্ণ একটা ঘ্রাণ থাকে। যার মা বাবা নেই সেই বুঝতে পারবে তার ব্যথা। ফারার ভাবনার মধ্যে হঠাৎ রিজভি পেছনে এসে দাঁড়ালো। এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারা একটু চমকে উঠল। রিজভিকে দেখে হার্টবিট ফাস্ট হলো তার। তারপর আকাশপানে তাকিয়ে বলল, এমনি আসছে। রিজভি কিছুক্ষণ চুপ থেকে বলল, তানহা ছোটবেলায় এখানে অনেক দিন ছিল, তখন খুব ছোট্ট ছিল। আমি ওকে ছোট্ট বোনের মতো দেখতাম। ফারা একটু হেসে বলল, আমি তো কিছু পড়িনি। রিজভি হঠাৎ ফারার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে প্রশ্ন দেখছি, তাই বললাম। ফারা অবাক হয়ে তাকালো। আপনি আবার চোখের ভাষাও বুঝতে পারেন? যে টেরা চোখ, তার আবার ভাষা না বোঝার কি আছে? আমার তো সেরকম কেউ নেই। তো কি আমার আছে নাকি? আছে কি না তা তো ভার্সিটি গিয়ে দেখলাম। কি বললেন? ভার্সিটিতে যে ছেলের সাথে কথা বলছিলে, সে তো তোমার দিওয়ানা মনে হয়। ফারা রেগে গেল। ফালতু কথা বলবেন না। সে আমার বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। তাছাড়া দিওয়ানা হোক প্রেমিক, তাতে আপনার কি? আপনি তো বলেছিলেন আমাকে ডিভোর্স দেবেন, তখন না হয় ওর কাছে যাব। কথাগুলো বলে ফারা ছাদ থেকে নেমে গেল। রিজভি সেদিকে তাকিয়ে আছে। ফারা কথাগুলো এমনি রিজভিকে বলেছে।
রিজভি ধীরে বলল, বেয়াদব মেয়ে, এর মুখ থেকে কখনো সোজা কথা বাইর হয় না, শুধু ঝগড়া আর ব্যাকা কথা জানে। পরের দিন ভার্সিটিতে ফারা, সুস্মিতা, তন্ময় কেউ আসেনি। শুধু শুভ আর নয়না এসেছে। শুভ ক্লাসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে। নয়না পাশে এসে বলল। এত অন্যমনস্ক কেন? শুভ বিষণ্ণ হাসলো। তাকে বলতে পারছি না, নয় না। যতই চেষ্টা করি না কেন, মনে হয় সে আমারই ছিল, অথচ এখন অন্যর। নয়না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা তো শুধু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তোর ত্যাগটাই হয়তো ফারাকে সুখী করবে। শুভর চোখে জল টলমল করছে। আমার ভালোবাসার মানুষ অন্য কারোর পাশে সুখী থাকলে আমিও সুখী হব। নয়না মুচকি হেসে বলল। তুই বরাবরই এমন পাগল। নয়না শুভর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো। কিভাবে যেন তার শুভর প্রতি একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। কখন কিভাবে বুঝতে পারেনি। শুভর এই অবস্থা দেখে তার ভালো লাগে না। মাঝে মধ্যে ফারাকে তার হিংসা হয়। যদি মেয়েটা ফারা না হয়ে সে হতো, তবে শুভ এত কষ্ট পেত না। তবে নয়না ঠিক করে নেয় যে শুভকে সে স্বাভাবিক করবে, আর সেটা নিজের ভালোবাসাতেই। হয়তো সময় লাগবে, কিন্তু হাল ছাড়বে না। রিজভি রেডি হয়ে হসপিটালে চলে গেছে। ফারার কিছু ভালো লাগছে না, আজ ভার্সিটি যায়নি। রিজভি আজ যাওয়ার আগেই বলে গেছে বাসা থেকে না বেরোতে, আর কিছু লাগলে যেন দারোয়ানকে বলে, না হলে ফোন করতে। ফারা একটু অবাক হয়েছিল, সাথে মুখ বাঁকিয়ে মনে মনে বলছিল, আপনাকে বলতে যাব কোন দুঃখে। ফারা রুমে বসে আছে, জানলা দিয়ে অদূরে তাকিয়ে আছে। জানালা দিয়ে বাগানটা দেখা যাচ্ছে। ফারার মনটা আজ বিষণ্ণ, সবকিছু কেমন এলোমেলো লাগছে। বাগানের দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায়। ফারা সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে পড়লো বড় আপ্পু রাখিকে একটা ফোন করি। ফারা রাখিকে কল করতেই রাখি কল ধরলো। কিছুক্ষণ কথা বলে রাখার জন্য প্রস্তুতি নিতেই রাখি প্রশ্ন করলো, তুই ভালো আছিস? রিজভি কোনো খারাপ ব্যবহার করে না তো? ফারা কি উত্তর দেবে বুঝতে পারে না। আসলে কি সে ভালো আছে? নিজের করা প্রশ্নের উত্তর তার কাছেই নেই। যদিও তেমন খারাপ ব্যবহার না, আজকাল চোখে পড়ে শুধু একটা কথা, বেয়াদব মেয়ে। কিরে, কি হলো? ফারা আনমনে থেকে ফিরে আসলো, রাখির দিকে তাকিয়ে উত্তর দিল, জীবন এমন একটা জিনিস যেখানে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। ভালো থাকার চেষ্টা করতে হয়। আর উনি খারাপ ব্যবহারও করে না, ভালো ব্যবহারও চোখে পড়ে না। আছি দুজন দুজনের মতো করে। নীর হয়তো একটাই, তবে আমাদের অভ্যাস, চলাফেরা, মতবাদ, এমনকি কিঞ্চিত মিলও নেই, যাকে এক কথায় বলা যায় দুজনে মেরুর মানুষ। রাখি কল কেটেছে অনেক আগেই। ফারার এবার মুখ ডুবলো বইয়ের দিকে। কয়েকদিন যাবৎ ভার্সিটি যাওয়া আসা হলেও বাসায় পড়তে বসা হয়নি অনেকদিন। এভাবে চলতে থাকলে পড়াশোনা লাটে উঠবে, সাথে স্বপ্ন কাজের মতো ভেঙে যাবে। তা হতে দেওয়া যাবে না। জীবন কোথায় দাঁড় করাই তা ঠিক জানি না, তবে আমায় কিছু করতে হবে। এসব ভেবে ফারা পড়তে বসেছে। প্রায় 2 ঘন্টা হলো ফারা মন দিয়ে পড়ছে। তখনই বেডের পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফারার মন বই থেকে সরে ফোনের দিকে নজর গেল। হাতে থাকা বইটা টেবিলে রেখে উঠে গেল। বেড থেকে ফোনটা নিতে আসলো। ফোনের স্ক্রিনে আনিস আঙ্কেল লেখা। নাম্বারটা বিয়ের আগে থেকে সেভ ছিল, তখন এই নাম দিয়েছিল, আর চেঞ্জ করা হয়নি। জীবন বদলে গেছে, মানুষটা আঙ্কেল থেকে শ্বশুর হয়েছে, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা বাবার মতো দেয়। ফারা কলটা ধরলো। ওপাশ থেকে আনিস চৌধুরী বলল, ফারহা মা, রাজবি কোথায়? বাসায় নাকি হসপিটালে? ফারা চমকালো, উদ্বিগ্ন হয়ে জানতে চাইলো, কেন বাবা, কিছু হয়েছে? উনি তো হসপিটালে গেছেন সেই কালকে। আনিস চৌধুরী শান্ত কণ্ঠে বললে, না মা, কিছু হয়নি, তবে রাজবীর সাথে জরুরি কথা আছে। আমাদের এখানে হসপিটাল তৈরির বিষয়ে কিছু কথা ছিল, কিন্তু রাজবীর ফোনে কল ঢুকছে না। হসপিটালের নাম্বার জানা নেই, তা বাধ্য হয়ে তোমাকে ফোন দিলাম। ওর সাথে আজকেই কথা বলতে হবে, সকাল থেকে কল ঢুকছে না। ওর আসতে হয়তো রাত হবে, কিন্তু দিনের মধ্যে কথা বলতে হবে, সাথে কিছু জনের সাথে কথা বলতে হবে। ফারা আশ্বস্ত হলো, ঠিক আছে বাবা, আমি দেখছি। ফারা রুম থেকে বেরিয়ে রিজভির রুমে ঢুকলো। এই প্রথম এই রুমের ভেতর ঢুকে আসলো। রুমের চারিদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখন ওয়ারড্রপের দিকে নজর গেল। সেখানে গেল, উদ্দেশ্য ওয়ারড্রপের ড্রয়ার খোলা। একবার ভাবলো অনুমতি ছাড়া হাত দেওয়া কি ঠিক হবে, তারপর ভাবলো এছাড়া উপায় নেই। ওয়ারড্রপের ড্রয়ার খুলে নির্দিষ্ট জিনিসটি পেল। রিজভির কার্ড ওখানে, ওর 2টো ফোন নাম্বার দেওয়া আছে। যদিও ও আনিস চৌধুরীর থেকে নিতে পারত, কিন্তু সেটা অন্যরকম দেখাতো।
ভাবতো এতদিনে হয়তো একসাথে থেকেও নাম্বার কারো নেই। এটা কেমন দেখায়। ফারা রিজভির নাম্বারে কল দিল, কিন্তু ঢুকলো না। পরপর 2 নাম্বারে কল দিল, কিন্তু একটাতেও কল গেল না। এখন কি করি? বাবা তো বললো আজকে দিনের মধ্যে কথা বলতে হবে। এদিকে কলও যাচ্ছে না, তাহলে কি করি কি করি? ফারা ভাবতে লাগলো। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, হসপিটালে যেতে হবে, এছাড়া বুদ্ধি নেই। তাই বাধ্য হয়ে ফারা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল রিজভির উদ্দেশ্যে। ফারা হসপিটালে পৌঁছে গেছে। আগে থেকে চিনতো, তাই কোনো অসুবিধা হয়নি। রিক্সা থেকে নেমে ফারা সোজা হসপিটালের ভেতর গেল। এদিক ওদিক দেখলো, তারপর রিজভির চেম্বারের দিকে যেতে গিয়ে একজন স্টাফ তাকে থামিয়ে দেয়। ম্যাম, আপনি পারমিশন ছাড়া কোথায় যাচ্ছেন? ফারা পিছনে তাকিয়ে আমতা আমতা করে বলল, ওই মানে ডাক্তার রিজভির সাথে একটু দরকার ছিল। ডক্টর রিজভি তার ক্যাবিনে নেই। কোথায় আছে উনি? ডক্টর রিজভিকে দিয়ে আপনার কি কাজ? মেইলি কণ্ঠ শুনে ফারা বাম পাশে তাকালো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ে সাদা পোশাক। দেখে বোঝা যাচ্ছে সেও ডাক্তার হয়তো। মেয়েটিকে সে দেখেছিল মনে হয়েছে। মেয়েটি আরও এগিয়ে আসলো, আবার বলল, কি হলো বললেন না? ডক্টর রিজভিকে দিয়ে আপনার কাজ কি? ফারা বুঝতে পারলো না কি বলবে। নিজেকে রিজভির স্ত্রী হিসাবে পরিচয় দেবে? রিজভি নিজেই চায় না, সেখানেও সাহস পেল না। তাই আমতা আমতা করে বলল, আসলে আমার একটু দরকার ছিল। ডক্টর রিজভি যার তার সাথে দেখা করেন না, তিনি কাজে ব্যস্ত থাকেন। তাছাড়া আপনি কে? চেনা নেই জানা নেই, মুখে বললেই পার্সোনালভাবে দেখা করতে এসেছেন। ফারা বলার মতো আর কিছু পেল না। মেয়েটা তাকে ছোট করার চেষ্টা করছে। ডক্টর রিজভি এখন কাজে গেছেন, আপনি পরে আসুন। আমার এক্ষুনি কথা আছে এক। ফারাকে কথা শেষ করতে দিল না, তার আগেই মেয়েটি থামিয়ে দিয়ে বলল, যা বলার পরে বলবেন, আর এদিকে নয় ওদিকে অপেক্ষা করুন। ফারা দাঁড়িয়ে আছে, দেখা করতে হবে, কথা এক্ষুনি বলতে হবে। বিকাল হয়েছে, সময়ও নেই, কিন্তু উনি কোথায়? হয়তো ফারার মনের কথা রিজভি শুনতে পেল। তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, এখানে এত ভিড় কেন? ফারা তাকালো, রিজভিকে দেখে স্বস্তি পেল। রিজভি অবাক হলো, ভ্রু কুঁচকে আসলো। ফারার এখানে আসার কারণ খুঁজে পেল না। ফারা কিছু বলার আগেই মেয়েটি বলল, দেখো না, ওই মেয়েটা পারমিশন অ্যান্ড কোনো কথা না বলে তোমার চেম্বারে ঢুকে যাচ্ছিল। কোথাকার না কোথাকার মেয়ে, সে বলছে তোমার সাথে জরুরি কথা আছে। তুমি কি তাকে চেনো? রিজভি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। ফারাকে উদ্দেশ্য করে বলল, ভেতরে এসো। রিজভি চলে গেল। তার পিছনে পিছনে ফারাও গেল। ডাক্তার আফরিন সেদিকে তাকিয়ে থাকলো। কি হলো, উত্তর দিল না কেন? রিজভি কি মেয়েটাকে চেনে? আর চিনলেও তার সাথে কি সম্পর্ক? এভাবে চলতে চলতে দিন পেরিয়ে যাচ্ছে। সেদিনের পর আজ 10 দিন। সকালবেলা প্রকৃতির বুকে যেন শান্তির পরশ বুলিয়ে দিয়েছে মৃদুমন্দ হাওয়া। সবুজ গাছের পাতাগুলো বাতাসে দুলছে হালকা তালে তালে। বাগান থেকে হাসনা হেনার মিষ্টি সুবাস ভেসে আসছে ঘরের ভিতর। চারপাশে এক অদ্ভুত মায়াবী আবহাওয়া। শুভ বারান্দায় দাঁড়িয়ে আছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তবুও দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরের নীল আকাশের দিকে। চোখ দুটোতে জমে আছে কষ্টের অজস্র ছাপ, যেন বুকের গহীনে জমে থাকা কষ্টগুলো ঘন মেঘ হয়ে চোখের কোণায় জমাট বেঁধে আছে। আমি কাঁদতে চাই না, তবুও চোখ যেন বারণ মানে না। পিছন থেকে কেউ একজন হঠাৎ হাত রাখে শুভর কাঁধে। চমকে পিছন ফিরে তাকাতেই দেখে তন্ময় দাঁড়িয়ে। তন্ময়ের মুখে মিষ্টি হাসি, কিন্তু শুভর উদাসীন মুখ দেখে হাসিটা মিলিয়ে গেল। কিরে, কি এত ভাবছিস? কি হয়েছে তোর? এত উদাসীন কেন? আর চোখে মুখের কি অবস্থা? ভার্সিটি যাবি না? শুভ মৃদু হেসে বলল, কিছু না। তন্ময় একটু অবাক হয়ে বলল, তোর চোখগুলো লাল কেন? কাঁদছিলি? শুভ কথা এড়িয়ে যেতে চাইল। না তো, তুই আবার এসব ভাবিস কেন? মাথা ব্যথা করছে, এজন্য চোখ দিয়ে কেন জানি পানি পড়ছে, এছাড়া অন্য কিছু না। শুভ তন্ময়কে বুঝতে দিতে চাইল না। তন্ময় শুভর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, মিথ্যা বলিস না, তোকে আমি ছোটবেলা থেকেই চিনি। বল কি হয়েছে? কেন কাঁদছিলি? আন্টি বলল তুই ঠিকমতো খাস না, ঘুমাস না, কি হয়েছে বল? শুভ দৃষ্টি নামিয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, জানিস পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি? তন্ময় কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, কি? শুভ বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অনুভূতি কি জানিস? ভালোবাসার মানুষটাকে অন্যর হাতে দেখা। তন্ময় স্থির হয়ে গেল। শুভর চোখে পানি টলমল করছে, আর একটু হলে অশ্রু ঝরবে।
কাপা কণ্ঠে শুভ আবার বলল, আমি চেয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু ভাগ্যই জুটল নিকৃষ্টতম অনুভূতি। তন্ময় শুভকে বুকে জড়িয়ে নিল। শুভর কাঁধে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। সব ঠিক হয়ে যাবে রে, আল্লাহ যা করেন ভালো করেন। কারো জন্য কাদার থেকে নিজের জন্য একটু ভাবিস। শুভ মৃদু কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসা যদি এমনই কষ্ট দেয় তবে কেন আসে জীবনে? কেন কাউকে এত ভালোবাসতে হয় তন্ময়? তন্ময় কিছু বলতে পারল না, শুধু শুভর কাঁধে হাত রেখে পাশে দাঁড়িয়ে থাকলো। প্রকৃতি যেন শুভর ব্যথার সাক্ষী নিয়ে নিঃশব্দে কাঁদছে। হাসনা হেনা সুভাষে মিশে আছে শুভর ভালোবাসা হারানোর গন্ধ। মূলত নয়না তন্ময়কে এখানে পাঠিয়েছে ওকে ভার্সিটি নিয়ে যেতে। একা থাকলে কষ্ট বাড়বে, কিছু ভালো লাগবে না, এই জন্য। যদিও তন্ময়কে সবকিছু খুলে বলেনি, আর ওকে বলেছিল শুভকে এ বিষয়ে জিজ্ঞেস না করতে। এজন্য তন্ময় বেশি জিজ্ঞেস করলো না। তবে মনে কোনো একটা প্রশ্ন রয়ে গেল, কে সে? তন্ময়ের মনে একজনের নাম আসলো, আবার নিজে মানতে নারাজ হলো। না, ও হতে পারে না, আমরা তো বন্ধু, এজন্য একটু বেশি গুরুত্ব দেয়। এই বলে শুভকে নিয়ে বেরিয়ে যায়।